সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এসএসসি প্রস্তুতিমূলক যে সাজেশন পর্ব চলছে তার আজকের টপিক হচ্ছে বায়োলজি তৃতীয় অধ্যায় কোষ বিভাজন চ্যাপ্টার। আজকে আমরা এর গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে জানবো এবং ব্যাখ্যা কিছু জানবো যেটা আমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করতে সহায়তা করবে। আজকে আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন। এই কোষ বিভাজন এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি প্রথমত তিনটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। এক হচ্ছে কোষ বিভাজন কাকে বলে, এর প্রকারভেদ এবং মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, এর গুরুত্ব, এর ধাপ। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের এই চ্যাপ্টারে পড়া বা আলোচনার বিষয়বস্তু। কোষ বিভাজন কাকে বলে বা কোষ বিভাজন কেটা মোটামুটি আমরা সবাই জানি যে একটা কোষ যে প্রক্রিয়া বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হয় সেটাকেই আমরা মোটামুটি কোষ বিভাজন বলে থাকি। এখন কোষ বিভাজনের প্রকারভেদ এই চ্যাপ্টারে মোটামুটি আমরা দুই প্রকার সম্পর্কে জানবো। এক হচ্ছে আমাদের মাইটোসিস আর সেকেন্ড হচ্ছে আমাদের মিওসিস। মাইটোসিস প্রথমে তো জানবো আমরা মাইটোসিস প্রক্রিয়া কাদের হয় এবং কয়টা ধাপ এবং এর গুরুত্ব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব বা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সে সম্পর্কে আমরা জানবো। আমরা জানি যে যেসব কোষ একটি মাত্র কোষ দিয়ে তৈরি তাদেরকে বলা হয় এককোষী জীব বা ইউনিসেলুলার জীব। এককোষী জীব বা ইউনিসেলুলার জীব এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, যাতে আমরা অবজেক্টিভে অনেক সময় আসতে পারে। এককোষী জীবের উদাহরণটা যেরকম ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। আর বহুকোষী আমরা প্রাণী, মানুষ বা উদ্ভিদ বা আমাদের মতো যারা যেসব জীব রয়েছে তারা সবাই আমরা বহুকোষী বা মাল্টিসেলুলার জীব। এটা অবজেক্টিভের জন্য আমরা একটু মাথার মধ্যে উদাহরণগুলো রাখবো, যেহেতু অবজেক্টিভ বা এমসিকিউ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব ভালো একটা মার্ক গিয়ে ক্যারি করে। আর আমাদের আমাদের জীবদেহে দুটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন গিয়ে একটা মাইটোসিস, মিওসিস, যেটা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত মোটামুটি গিয়ে আলোচনা করব। এখন আমাদের টপিক মাইটোসিস বা মাইটোসিস কাদের হয়, কি পর্যায়ে হবে, কিভাবে হবে, এটা সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা নিব বা ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা জানবো। মাইটোসিস হবে আমাদের সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ বিশিষ্ট প্রাণীদের। এখন প্রকৃত বা সুকেন্দ্রিক প্রাণী কাদেরকে বলা হয়, যাদের নিউক্লিয়াস সুগঠিত, মানে একটা কোষে যা যা অঙ্গ থাকা প্রয়োজন, যা সবকিছু থাকবে নিউক্লিয়াসে সুগঠিত হবে, তাদেরকে বলি আমরা সুগঠিত নিউক্লিয়াস বা সুকেন্দ্রিক নিউক্লিয়াস জীব বা প্রকৃত কোষী জীব। এদের গিয়ে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা গিয়ে হবে। এখন মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় গিয়ে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। এখন এই প্রশ্নটা যে কেন মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়, এটা আমাদের 2 নাম্বার বা অনুধাবনী প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা গিয়ে প্রশ্ন, যেটা বলা যায় মোটামুটি পেইড, এটা আসবে এরকম একটা ধরা হয়, যেটা সমীকরণিক বিভাজন কোষ বিভাজন কেন বলা হয়। এখন এর উত্তরে আমাদের প্রথমে কি আসবে, যে একটা কোষে মাইটোসিস আমরা কি থাকে, একটা নিউক্লিয়াস এবং সেকেন্ড গিয়ে সাইটোপ্লাজম। এই দুইটা ভাগে আমরা একটা কোষকে বিভক্ত করতে পারি। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম মাইটোসিস কোষ বিভাজনে সম্পূর্ণভাবে একবার করে বিভক্ত হবে, যার ফলে যে আমাদের মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা বা কোষের যে গুণাগুণ থাকবে সেটা আমাদের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান বা হুবহু সমগুণ সম্পন্ন হবে। এই জন্য আমাদেরকে এই মাইটোসিস কোষ বিভাজনটাকে বলা হয় সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। এখানে ডিএনএ এর যে সংখ্যা সেটাও আমাদের সমান থাকবে। এই কয়েকটা জিনিস আমাদের অ্যান্সারে লিখতে হবে, যে নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হবে, ক্রোমোজোম একবার বিভাজিত হবে, সাইটোপ্লাজম একবার বিভাজিত হবে। আমরা নিউমোনিক হিসেবে মনে রাখতে পারি মাইটোসিস ইকুয়াল টু গিয়ে এক, সবকিছু গিয়ে আমাদের একবার করে বিভাজিত হবে। এখন দ্বিতীয়ত মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয়, কাদের হয়। যেটা আমরা বললাম যে আমরা যারা বহুকোষী জীব আছি তাদের দেহকোষে মাইটোসিস কোষ বিভাজনটা হবে, এবং উদ্ভিদ দেহে বর্ধনশীল এরিয়াতে, মানে কাণ্ড, মূল, ভ্রূণমুকুল, এইসব এরিয়াতে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা হবে। এই উদাহরণগুলো বা কোথায় কোথায় হয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের অবজেক্টিভে গিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের আসতে পারে, যে কোথায় কোথায় হয়। এই উদাহরণগুলো আমরা মাথায় রাখবো। দ্বিতীয়ত আমরা এখন যাব মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় সমূহ বা কি কি ধাপে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক বা গিয়ে অবিচ্ছিন্ন পর্যায়ে, কারণ আমরা মাইটোসিস কোষ বিভাজন মোটামুটি কয়েকটা ধাপে সম্পন্ন হয়। আমরা মাইটোসিস কোষ বিভাজনটাকে 5টা ভাগে ভাগ করতে পারি বা ধাপে ভাগ করতে পারি, যে প্রত্যেকটা ধাপ অবিচ্ছিন্নভাবে চলতে থাকবে, যে মানে থেমে থেমে কোনো কিছু হবে না। 5টা ধাপই পরপর চলতে থাকবে,
5টা ধাপ কি কি সেটা হচ্ছে আমরা মাথায় রাখবো, প্লাস মুখস্থ রাখতে হবে, যাতে আমাদের এটা অবজেক্টিভে আসলে মানে ভুল না হয়, প্লাস সৃজনশীলতা অবশ্যই আসবে। আমাদের পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন প্রথমে আমরা হচ্ছে গিয়ে জানবো মাইটোসিস কোষ বিভাজনের হচ্ছে গিয়ে ধাপগুলার বিস্তারিত আমরা একটু একটু করে জেনে নিব। এছাড়া আরেকটা বিষয় হবে যেটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের শুরুর আগে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়, যেমন যে কোনো কিছু শুরুর আগে আমরা হচ্ছে একটা প্রিপারেশন নিয়ে থাকি, পরীক্ষার আগে যেরকম আমরা এখন প্রিপারেশন নিচ্ছি সেরকম মাইটোসিস কোষ বিভাজনেরও হচ্ছে আগে আমাদের হচ্ছে নিউক্লিয়াসের এবং সাইটোপ্লাজমের কিছু প্রস্তুতিমূলক কাজ হয়, এটাকে হচ্ছে বলা হয় হচ্ছে ইন্টারফেস পর্যায়। আর নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এটা আমাদের 1 নম্বরে আসতে পারে, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কাকে বলে বা ইন্টারফেস পর্যায় কাকে বলে। এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে 1 নম্বরের জন্য মনে রাখবো। যে প্রস্তুতিমূলক যে কাজটা, এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় থাকতে হবে। এখন আমরা হচ্ছে প্রোফেজ সম্পর্কে হচ্ছে গিয়ে জানবো যে প্রোফেজে হচ্ছে আমাদের কি কি মানে সম্পন্ন হবে বা কি কি কাজ হবে। প্রথমত প্রোফেজে আমরা 3-4টা জিনিস মাথায় রাখবো যে এই ধাপগুলা প্রোফেজ পর্যায়ে হবে। নিউক্লিয়াসটা, এই প্রোফেজ যেহেতু প্রথম পর্যায়ে, নিউক্লিয়াসটা প্রথমে আকারে খুব বড় হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কি ক্রোমোজোম থেকে হচ্ছে পানি বিয়োজন ঘটবে, পানি বের হয়ে যাওয়ার ফলে ক্রোমোজোম আস্তে আস্তে সংকুচিত হবে, খাটো এবং মোটা হতে থাকবে, এবং সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমটা হচ্ছে ভাগ হবে, 2 ভাগে বিভক্ত হয়ে 2টা ক্রোমাটিড তৈরি করবে। এই 3টা জিনিস আমরা মাথায় রাখবো। নিউক্লিয়াস আকারে বড় হবে, প্রাণী বিয়োজন ঘটে হচ্ছে ক্রোমোজোম সংকুচিত হয়ে খাটো ও মোটা হবে, এবং সেন্ট্রোমিয়ার ব্যতীত হচ্ছে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড তৈরি করবে। এই 3টা জিনিস হচ্ছে আমাদের প্রোফেজ পর্যায়ে ঘটবে, এবং এটা হচ্ছে গিয়ে আমরা মাথায় হচ্ছে রাখবো। এখন সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি কিভাবে বিভক্ত হয়, এই হচ্ছে যে কোনো একটা হচ্ছে যদি আমরা ক্রোমোজোম হচ্ছে আঁকি, এটা থাকে আমাদের মোটামুটি মাঝের যে বৃত্তটা, সেটা আমাদের মোটামুটি সেন্ট্রোমিয়ার। যখন বিভক্ত হবে তখন হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার ছাড়া যেই ক্রোমোজোমটা থাকবে সেটা হচ্ছে আমাদের এরকম 2টা হচ্ছে ক্রোমাটিড তৈরি করবে, এরকম 2 ভাগে বিভক্ত হয়ে একটা ক্রোমোজোম 2টা ক্রোমাটিড তৈরি করবে। এতটুকু ঘটনা হচ্ছে আমাদের প্রোফেজ পর্যায়ে ঘটবে। এখন দ্বিতীয়ত যাব আমরা হচ্ছে গিয়ে প্রোমেটাফেজ পর্যায়। প্রোমেটাফেজ পর্যায়ে হচ্ছে গিয়ে প্রথমত নিউক্লিয়াসটা আস্তে আস্তে নিউক্লিওলাস হচ্ছে আর নিউক্লিয়ার মেমব্রেনটা আমাদের আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। আর এখানে আমাদের যে হচ্ছে গিয়ে কিছু স্পিন্ডল যন্ত্র মানে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্পিন্ডল ফাইবার। আর স্পিন্ডল ফাইবারে আমাদের ক্রোমোজোম গুলা হচ্ছে লেগে থাকবে, এটাকে আমরা ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এই জিনিসটা আমাদের হচ্ছে গিয়ে মাথায় থাকতে হবে যে প্রোটিন তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়। এই পর্যায়ে মধ্যবর্তী অঞ্চলকে আমরা হচ্ছে ইকুয়েটর বা হচ্ছে বিষুবীয় অঞ্চল হচ্ছে বলবো। আর এই পর্যায়ে হচ্ছে যে ক্রোমোজোম গুলা হচ্ছে এই যে আমাদের এখানে যেরকম ক্রোমোজোম গুলা হচ্ছে তন্তুগুলো হচ্ছে এরকম আকারে থাকবে একটা স্পিন্ডল যন্ত্রের মধ্যে। এখানে হচ্ছে যেখানে হচ্ছে লেগে থাকবে তন্তুগুলা, ক্রোমোজোম গুলা হচ্ছে এভাবে হচ্ছে লেগে থাকবে তন্তুর সাথে। যেই তন্তুর সাথে হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো লেগে থাকবে সেটাকে হচ্ছে ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এই জিনিসটা আমাদের হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে যে ট্র্যাকশন ফাইবার কাকে বলে। এটা হচ্ছে 1 নম্বরের বা জ্ঞানের প্রশ্নে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আসতে পারে যে ট্র্যাকশন ফাইবার বা হচ্ছে গিয়ে আকর্ষণ তন্তু হচ্ছে কাকে বলে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যদি নির্দিষ্ট সাথে তন্তুর সাথে সংযুক্ত হবে তাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আর এখানে আরেকটা বিষয় ঘটবে যেটা হচ্ছে কি শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে ঘটবে। আমাদের প্রাণী কোষের সেন্ট্রিওল থাকে এবং সেন্ট্রিওল হচ্ছে কিছু অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত করবে বা অ্যাস্টার রে হচ্ছে গিয়ে এই দ্বিতীয় পর্যায়ে বা প্রোমেটাফেজ পর্যায়ে হচ্ছে গিয়ে আমরা পাবো শুধুমাত্র প্রাণী কোষে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, উদ্ভিদ কোষে কিন্তু কোনো অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হবে না। একে হচ্ছে অ্যাস্টার রে যে
দুই মেরুতে অবস্থিত সেন্ট্রিওল চারদিকে কিছু হচ্ছে গিয়ে রশ্মি বিচ্ছুরিত হবে, একে অ্যাস্টার রে বলে। শুধুমাত্র এটা হচ্ছে প্রাণী কোষে, এটা মাথায় অবশ্যই রাখতে হবে, উদ্ভিদ কোষে কোনো অ্যাস্টার রে হচ্ছে বিচ্ছুরিত হবে না। মোটামুটি এতটুকু করলে আমাদের হচ্ছে গিয়ে প্রোমেটাফেজ পর্যায়টা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। এখন আসবে হচ্ছে গিয়ে আমাদের মেটাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায় হচ্ছে এখানে এ পর্যায়ে প্রত্যেকটা ক্রোমোজোম আমাদের হচ্ছে গিয়ে বিষুবীয় অঞ্চল বা মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করবে। এই যে আমাদের যে স্পিন্ডল যন্ত্রটা ছিল সেটা মানে সম্পূর্ণ মাঝ বরাবর, একদম সম্পূর্ণ মাঝ বরাবর বা হচ্ছে বিষুবীয় অঞ্চলে হচ্ছে প্রত্যেকটা তন্তু অবস্থান করবে। এই পর্যায়ে হচ্ছে গিয়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো আর মোটা হবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো আর মোটা হবে হচ্ছে গিয়ে মেটাফেজ পর্যায়। এবং এই পর্যায়ে হচ্ছে নিউক্লিওলাস বা এবং নিউক্লিয়ার মেমব্রেনে হচ্ছে গিয়ে সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে এই পর্যায়ে হচ্ছে যেহেতু সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের আগে বিভাজন ঘটেনি, আমাদের এই পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে। একটু হচ্ছে আমাদের মেটাফেজ পর্যায়। এখন হচ্ছে আমাদের মানে মেটাফেজ পর্যায়ে আমরা মোটামুটি খুব ছোট যদি আমরা হচ্ছে একটু রিভিউ করি, যে এই পর্যায়ে হচ্ছে ক্রোমোজোম তন্তুগুলা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল যেটাকে আমরা বলি একদম মাঝ বরাবর হচ্ছে গিয়ে অবস্থান করবে স্পিন্ডল যন্ত্রের। আর হচ্ছে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো আর হচ্ছে মোটা হবে এবং হচ্ছে গিয়ে এই পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন আর হচ্ছে নিউক্লিওলাস বিলুপ্তি ঘটবে। এর চেয়ে বেশি কিছু আমাদের এই পর্যায়ের জন্য মনে রাখার কষ্ট করে দরকার নেই। এখন আসবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাফেজ পর্যায়। অ্যানাফেজ পর্যায় আমাদের গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই পর্যায়ে হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা হবে। সেন্ট্রোমিয়ারের বিভাজন হওয়ার ফলে আমাদের ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে মানে একটা ক্রোমোজোম হচ্ছে বা যে ক্রোমাটিডগুলো ছিল সেটা হচ্ছে অপত্য ক্রোমোজোমে হচ্ছে পরিণত হবে। সেন্ট্রোমিয়ার হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, পরে দুটি ক্রোমাটিড আলাদা হয়ে পরে এবং প্রতিটি ক্রোমাটিডকে হচ্ছে অপত্য ক্রোমোজোম হচ্ছে বলে। এটা হচ্ছে গিয়ে আমাদের 1 নম্বরে হচ্ছে আসতে পারে যে হচ্ছে গিয়ে অপত্য ক্রোমোজোম হচ্ছে কাকে বলে। এখন হচ্ছে এখানে যখন আমাদের হচ্ছে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে আমাদের হচ্ছে এই যে এরকম ভাবে হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার যেহেতু আমাদের দুইটা বিভক্ত ছিল এরকম একটা তৈরি হবে, এবং উপরের দিকে হচ্ছে এরকম একটা দুইটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমাটিড তন্তু ভেঙে আমরা হচ্ছে দুইটা অপত্য ক্রোমোজোম হচ্ছে পরিণত হবে। এই পর্যায়ে হচ্ছে যেহেতু মেরুতে ছিল মেটাফেজ পর্যায় আর অ্যানাফেজ পর্যায় মেরু মানে বিষুবীয় অঞ্চল থেকে আমাদের হচ্ছে মেরুর দিকে চলাচল শুরু করবে বা মেরুমুখী হচ্ছে চলন হবে হচ্ছে অ্যানাফেজ পর্যায়। যে ক্রোমোজোমগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে সরে যেতে শুরু করে, মানে অর্ধেক ক্রোমোজোম থাকবে হচ্ছে এক মেরুতে, বাকি অর্ধেক থাকবে হচ্ছে আমাদের বিপরীত মেরুতে। এই পর্যায়ে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের যে চলনটা হবে এখানে আমাদের দুইটা চলন হবে। একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে অগ্রগামী থাকবে এবং ক্রোমাটিড গুলো হচ্ছে গিয়ে অনুগামী থাকবে, মানে সেন্ট্রোমিয়ারটা আমাদের সামনের দিকে থাকবে। সেই যে সেন্ট্রোমিয়ারটা আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে থাকবে আর আমাদের ক্রোমাটিড গুলো হচ্ছে গিয়ে অনুগামী হবে। যে ক্রোমোজোমের অভিমুখে চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় হচ্ছে আমাদের অনুগামী হয়। এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে আমাদেরকে অবজেক্টিভ আমাদের সৃজনশীল হচ্ছে লিখতে হবে। আর অ্যানাফেজ আর টেলোফেজ এবং মেটাফেজ এই দুইটা পর্যায় বা তিনটা পর্যায় হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর অ্যানাফেজ পর্যায়টা আমাদের সৃজনশীলে হচ্ছে মানে খুব বেশি আসে, এটা আমাদের হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট একটা পর্যায়। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমের যে হচ্ছে আকৃতিটা হবে বিভিন্ন রকম আকৃতি হতে পারে সেন্ট্রোমিয়ার সহ। এটা আকৃতি অনুযায়ী আমরা এটাকে হচ্ছে বিভিন্ন নামে ডাকি, যেরকম VLJI বিভিন্ন শেপের হতে পারে। এই শেপ অনুযায়ী আমরা এদেরকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এখন কোনটাকে কি বলি বলতে আমরা হচ্ছে এখানে থাকবে যদি আমাদের বি আকৃতি মানে সেন্ট্রোমিয়ার যদি একদম মিডলে থাকে তার মানে এটা হচ্ছে গিয়ে ভি শেপ হবে, এটাকে বলি হচ্ছে গিয়ে আমরা মেটাসেন্ট্রিক। এটা হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক। দেন আমাদের যদি হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ারটা যদি একটু মানে মধ্য থেকে যদি একটু দূরে সরে যায়, যেমন হচ্ছে গিয়ে যদি হচ্ছে মানে দুইটা বাহু যদি সমান না হয়, সেক্ষেত্রে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক বা হচ্ছে এল আকৃতি, যে ক্রোমোজোম গুলো হচ্ছে VLJI এর মতো আকার ধারণ করবে।
এরপরে যদি ক্রোমোজোমগুলো আরেকটু ছোট বড় হয়, মানে একদম একটা বাহু যদি হচ্ছে গিয়ে একদমই ছোট আর একটা বাহু যদি অনেক বেশি বড় হয়, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাক্রোসেন্ট্রিক, যেটা দেখতে অনেকটা যে আকৃতির হয়। এবং হচ্ছে টেলোসেন্ট্রিক বা হচ্ছে আই শেপের যেটা হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের একদমই হচ্ছে এক বাহু থাকবে না, আর আরেকটা বাহু হচ্ছে খুব বেশি হচ্ছে বড় হবে। এই অনুযায়ী আমরা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলে থাকি। এ পর্যায়ে ক্রোমোজোম গুলো হচ্ছে মেরু প্রান্তে অবস্থান করতে থাকবে এবং হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার গুলো হচ্ছে গিয়ে আস্তে আস্তে হচ্ছে গিয়ে চলন গুলো হচ্ছে গিয়ে সামনের দিকে এগোতে থাকবে। লাস্ট বা সর্বশেষ যে আমাদের পর্যায় হচ্ছে গিয়ে টেলোফেজ পর্যায়। টেলোফেজ পর্যায় হবে আমাদের হচ্ছে গিয়ে, আমরা জানি যে আমাদের কোষ, যে আমরা কোষ সম্পর্কে পড়েছি দ্বিতীয় চ্যাপ্টারে, যে কোষের বিভিন্ন যে অঙ্গগুলা থাকে সেটার মধ্যে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তন্তুগুলা হচ্ছে আস্তে আস্তে আমাদের মানে মধ্যবর্তী যে ইয়াটাতে কোষ বিভাজন পিণ্ডযন্ত্রের মাঝামাঝি হচ্ছে গিয়ে জমা হতে থাকবে, জমা হয়ে হচ্ছে প্লেট আকারে একটা গঠন করবে। প্লেট আকার আবার হচ্ছে, আর এ পর্যায়ে হচ্ছে আমাদের প্লেট আকারটা গঠন করছে, যে এভাবে আমাদের হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে তন্তুগুলো সেটা হচ্ছে জমা হয়ে আমাদের হচ্ছে প্লেট আকারে গঠন করবে। আর এই পর্যায়ে হচ্ছে প্রোফেজে যেই ধাপগুলা ঘটে তার সম্পূর্ণ বিপরীত ধাপগুলা ঘটবে। প্রোফেজে আমাদের হচ্ছে নিউক্লিয়াস আকারে হচ্ছে বড় হয়ে যায় এবং হচ্ছে প্রাণী হচ্ছে বের হতে থাকে ক্রোমোজোম থেকে। এ পর্যায়ে হচ্ছে প্রাণীর আবার সংযোজন ঘটবে, প্রাণী ক্রোমোজোমগুলা হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে লম্বা হতে থাকবে, আবার হচ্ছে গিয়ে ক্রোমোজোমগুলা হচ্ছে গিয়ে বড় হবে এবং সংকুচিত অবস্থায় হবে না, আগের অবস্থায় ফেরত আসবে এবং একদম প্রোফেজে যা ছিল তার বিপরীত ঘটনাগুলো হচ্ছে আমাদের টেলোফেজ পর্যায়ে ঘটবে। এবং এই পর্যায়ে গিয়ে আবার নিউক্লিয়ার মেমব্রেনে আবির্ভাব ঘটবে, নিউক্লিওলাস আসবে, মানে পুরোপুরি পূর্ণাঙ্গ একটা কোষের যা যা হচ্ছে গিয়ে হয় সেভাবে পূর্ণাঙ্গ একটা কোষ অঙ্গের সবগুলো জিনিসই হচ্ছে আমাদের টেলোফেজে ঘটবে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিওলাসের পুনরায় হচ্ছে আবির্ভাব ঘটে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। এন্ডোপ্লাজমিক জালিকার হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়ে হচ্ছে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে এবং সাইটোপ্লাজমে অঙ্গাণু সমূহের হচ্ছে গিয়ে সম বন্টন হচ্ছে ঘটবে হচ্ছে টেলোফেজ পর্যায়। পরে হচ্ছে কোষটা হচ্ছে আমাদের মানে একদম মাঝ বরাবর হচ্ছে ভিতরের দিকে ঢুকতে শুরু করে আমাদের একদম দুই ভাগে বিভক্ত হয়ে পুরো সম্পূর্ণ দুটো মানে একটা কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়ে যাবে এবং এর মাধ্যমে আমাদের মাইটোসিস যে কোষ বিভাজন পর্যায়গুলো হচ্ছে শেষ হবে এবং একটা অপত্য কোষ, একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে সম্পন্ন হবে, যে কোষ ঝিল্লিটি ভিতরের দিকে ঢুকে যায় সব দিক দিয়ে গভীরতর হয়ে, ফলে কোষটি হচ্ছে কি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর মাধ্যমে আমরা হচ্ছে মোটামুটি মাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয় বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেটা হচ্ছে গিয়ে আমরা মোটামুটি জানতে পেরেছি। এখন হচ্ছে আমরা যে এই যে কোষ বিভাজন সম্পর্কটা জানলাম, এটা হচ্ছে কিভাবে মানে কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা এটা না হলে কি হবে বা এর গুরুত্ব আমাদের জীবনে কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো। এই মাইটোসিসের গুরুত্ব আমাদের সৃজনশীলের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। এটা আমাদের 4-3 বা 4-এর প্রশ্নে খুব বেশি আসে, মানে গ বা হচ্ছে গিয়ে ঘ, এই দুটার জন্য হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিস আমাদের জন্য হচ্ছে কেন গুরুত্বপূর্ণ? মাইটোসিস গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আমরা যারা হচ্ছে প্রাণী তারা হচ্ছে যেহেতু আমরা ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে হচ্ছে গিয়ে আমরা তৈরি হই, মানে একটা মাত্র কোষ সৃষ্টি হয় জাইগোট। এখন একটা মাত্র কোষ বারবার বিভাজনের ফলে আমরা একটা পূর্ণাঙ্গ মানে বহু কোষ বা হচ্ছে অনেক মানে আমাদের একটা প্রাণী দেহে প্রায় হচ্ছে গিয়ে 30 ট্রিলিয়ন কোষ থাকে বা সেই 30 মানে কোষগুলো যে সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ফলে হচ্ছে সম্পন্ন, মানে একটা কোষ বারবার বিভাজিত হয়ে হচ্ছে গিয়ে আমরা পূর্ণাঙ্গ একটা মানুষে বা আমাদের দৈর্ঘ্য আকৃতি সবকিছুতে হচ্ছে বড় হতে থাকে, বৃদ্ধি পেতে থাকি বা আমরা মানুষ হিসেবে একদম পরিণত হতে পারি। মাইটোসিস কোষ বিভাজন না হলে আমরা হচ্ছে একটা কোষে মানে পরিণত থাকতাম, আমরা কখনোই সেটা বহু কোষে হচ্ছে পরিণত হতো না বা আমাদের হচ্ছে গিয়ে যে সমকোষীয় যে কোষগুলো তৈরি হচ্ছে যে মাতৃকোষ আর অপত্য কোষের সম্মান, সেটা কখনোই আমাদের হচ্ছে কি সম্পূর্ণ হতো না। আমরা এভাবে হচ্ছে মানে একদম সম্পূর্ণ সমভাবে যে আমাদের কোনো হচ্ছে মানে কম বেশি নেই বডির কোথাও যে এখানে কম বিভাজন হচ্ছে এখানে বেশি বিভাজন হচ্ছে এরকম কোথাও নেই, কারণ মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমরা পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতে পারি। আমাদের বডিতে অনেক সময় দেখা যায় যে হাত পা কেটে যায়,
কেটে যাওয়ার ফলে সাপোজ হচ্ছে আমার হাতের এখানে কেটে গিয়েছে, এটা ক্ষতের সৃষ্টি হলো। এই ক্ষতটা পূর্ণ বা হবে কিভাবে আমাদের, এই বা যদি ক্ষত যদি পূর্ণ না হয়, তাহলে যে আমার সাপোজ এখানে কেটেছে, এটা কিন্তু এইভাবে ফাঁকাই থাকতো বা হচ্ছে গর্ত হয়ে সৃষ্টি করতো, দেখতে বিচ্ছিরি লাগতো, কখনোই হচ্ছে এটা পূরণ হতো না। তাই আমাদের মানে আমরা হচ্ছে তখন আমাদের অনেক প্রবলেম হতো যে কেমন লাগতো দেখতে, যে আমাদের হাতে এক জায়গায় কাটছে বা বডির এক জায়গায় কেটে গেছে, সেখানে এভাবে গর্ত হয়েই আছে। এই গর্তটা পূরণ হয়ে যায় মাইটোসিস কোষ বিভাজনের ফলে। যেহেতু আমাদের মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে মানে সম্পূর্ণ অলওয়েজ হচ্ছে হতেই থাকে এর কোনো হচ্ছে মানে হচ্ছে আজকে হচ্ছে কালকে হচ্ছে না এরকম না, সবসময় যখন মানে সবসময় হতে থাকে। ফলে হচ্ছে গিয়ে আমাদের কোনো জায়গায় যদি কোষের হচ্ছে গিয়ে মানে কম বেশি বা দরকার হয়, তখন সেটা হচ্ছে পূরণ হয়ে যায়। আর আমাদের কোষগুলো আমাদের অনেক কোষে নির্দিষ্ট হচ্ছে বয়স সীমা থাকা যায়, সে বয়স সীমার পর কোষগুলো হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়, আমরা ডেড সেল বলি, যে ডেড সেলগুলো হচ্ছে ধ্বংস হয়ে যায়। তখন আমাদের আবার নতুন কোষ সৃষ্টির দরকার হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের পর নতুন নতুন কোষ সৃষ্টি হচ্ছে। তার মানে মাইটোসিস কোষ বিভাজন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের হচ্ছে জীবদেহের জন্য। মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ কেন, বা মাইটোসিস কোষের গুরুত্ব ব্যাখ্যা করো, এটা আমাদের গ ভাগ হয় মানে 3 বা 4 কোশ্চেনে খুব বেশি আসে, খুব সুন্দর করে আমরা হচ্ছে অ্যান্সার করতে পারি। যে প্রতিবার কোষ বিভাজন যদি একদিন সময় লাগে বা এরকম না, মাইটোসিসের মানব দেহে অসংখ্য কোষ তৈরি হয়ে যাবে। মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি অপত্যকোষী ক্রোমোজোম সংখ্যা বা গুণাগুণ একই রকম থাকে, যা হচ্ছে জীবদেহে সুশৃঙ্খল ভাবে হচ্ছে বৃদ্ধি হতে সহায়তা করে। যদি ক্ষতস্থান নতুন কোষের হচ্ছে সৃষ্টির মাধ্যমে জীবদেহে ক্ষত পূরণ করতে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তো আমরা মাইটোসিস সম্পর্কে তো মোটামুটি জানলাম যে কেন গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে যেহেতু আমরা বলছি একটা নিয়ন্ত্রিত কোষ বিভাজন পর্যায় বা এটা অবিচ্ছিন্ন বা ধারাবাহিকভাবে চলতে থাকে, এখন যদি কোনো কারণে মাইটোসিসটা হচ্ছে অনিয়ন্ত্রিত হয়ে যায় বা আমাদের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত ভাবে হয়, তাহলে আমাদের জীবনে কি ঘটবে, এই কোশ্চেনটা আমাদের হচ্ছে মোটামুটি 4 নাম্বারে প্রায়ই আসে, 3-এও আসতে পারে। আর আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে মানে এর ফলে আমাদের মানব জীবনে কি মানে আমাদের জীবদেহে কি প্রভাব পড়তে পারে। কারণ আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এই একটা সুশৃঙ্খল ধারাবাহিকতায় হচ্ছে চলতে থাকে। কিন্তু কোনো কারণে যদি এটা এই শৃঙ্খলতাটা বা এই নিয়ন্ত্রিত অবস্থাটা যদি ভেঙে যায়, তখন হচ্ছে আমাদের হচ্ছে 1টা থেকে দেখা যাবে 4টা হচ্ছে, 4টা থেকে 10টা, 10টা থেকে হচ্ছে গিয়ে মানে 30টা, এরকম ভাবে অনিয়ন্ত্রিত হয়। তখন হচ্ছে আমাদের বডিতে টিউমার সৃষ্টি হয়। সাপোজ যদি আমার হাতের এখানে যদি হচ্ছে কোনো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সৃষ্টি হয়, তো সেখানে হচ্ছে আমার এখানে ফুলে যাবে আস্তে আস্তে, মানে আমার তো নিয়ন্ত্রণ নাই, যেহেতু মানে কোনো হচ্ছে 1টা থেকে 2টা হওয়ার জায়গায় 1টা থেকে 8টা হচ্ছে, তখন আমাদের টিউমারের সৃষ্টি। টিউমার সম্পর্কে আমরা হচ্ছে সবাই খুব পরিচিত, বা টিউমার এবং পরবর্তী সেটা ক্যান্সারের রূপ নিতে পারে। এখন এটা কিভাবে তৈরি হয় বা কেন তৈরি হয়, কারণ আমাদের যে মাইটোসিস কোষ বিভাজন যে নিয়ন্ত্রণটা, এটা আমাদের বডির কিছু হচ্ছে গিয়ে প্রোটিন অণু হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে। যখন আমাদের বডিতে কোনো ভাইরাস বা আক্রমণ করে, যেমন আমাদের খুব পরিচিত হচ্ছে গিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, বা আমরা যেটা জানি হচ্ছে গিয়ে জরায়ু মানে টিউমার বলে আমরা পরিচিত। জরায়ু টিউমার মোটামুটি আজকালকার খুবই কমন, মেয়েদের হচ্ছে গিয়ে মোটামুটি যদি আমরা হচ্ছে কোনো জরিপ বা কিছু দেখা যায়, যদি 10টা ঘর মানে আমরা যদি হচ্ছে দেখি, মোটামুটি দেখা যাবে 1টা বা 2টা ঘরে আমরা জরায়ু টিউমার একটা পেশেন্ট হচ্ছে গিয়ে পেয়ে থাকি। জরায়ু টিউমারে আমরা কেন হয়, কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা আমাদের আক্রমণ করে, এর ফলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 2টা জিন থাকে, একটা হচ্ছে E6, একটা হচ্ছে E7। E6 আর E7 যখন হচ্ছে গিয়ে আক্রমণ করে আমাদের বডিতে, তখন আমাদের যেই প্রোটিন অণুগুলো আমাদের কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করছিল মাইটোসিস বিভাজন, সেটাকে হচ্ছে গিয়ে আমাদের এর সুশৃঙ্খলতা বা নিয়ন্ত্রণটা হচ্ছে গিয়ে নষ্ট করে দেয়। এর ফলে আমাদের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন চলতে থাকে, যেটা আমাদের শৃঙ্খলতাটা আর থাকে না, ফলে আমাদের টিউমার সৃষ্টি হয়, ফলে আমাদের ক্যান্সার সৃষ্টি হয়। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের কেন হচ্ছে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়, যে অস্বাভাবিক কোষ বিভাজন চলতে থাকে, এর ফলে টিউমার সৃষ্টি হয়, যে কোনো কারণে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে, এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে থাকি। এখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে হচ্ছে গিয়ে কথাটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের তোমাদের বইয়ে হচ্ছে সেভাবে নেই, সেটা আমরা হচ্ছে পরবর্তীতে আরো জানতে পারবো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমরা মনে রাখতে পারি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে গিয়ে E6 আর E7, এই 2টা হচ্ছে জিন নষ্ট করে দেয় হচ্ছে আমাদের প্রোটিন অণুগুলো, যা আমাদের কোষ মানে বিভাজনটা নিয়ন্ত্রণ করে। এই মোটামুটি হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এখন আমরা জানবো হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন আমাদের মানব দেহের জন্য বা আমাদের জীবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিওসিস কোষ বিভাজন প্রথমেই জানবো যে মিওসিস কোষ বিভাজনটা কি, কোথায় হয়।
মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে আমাদের জীবদেহে হচ্ছে জনন কোষে হবে, আর মাইটোসিসটা হবে হচ্ছে আমাদের মানে দেহ কোষে। জনন কোষ মানে যেখান থেকে আমরা প্রজনন সম্পন্ন করতে পারি, মানে হচ্ছে গিয়ে পুরুষ দেহে হচ্ছে শুক্রাশয় এবং স্ত্রী দেহে হচ্ছে ডিম্বাশয় হচ্ছে গিয়ে, তার মানে হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজনটা ঘটে। এখন মিওসিস কোষ বিভাজনে কি হয়? মিওসিস কোষ বিভাজনকে আমরা সাধারণত বলে থাকি, যেমন মাইটোসিসকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলতাম বা বলে থাকি। মিওসিস কোষ বিভাজনকে আমরা বলি হচ্ছে গিয়ে হ্রাসমূলক কোষ বিভাজন, বা হচ্ছে গিয়ে মানে এটা আমাদের হচ্ছে কমে যায়, মানে হ্রাসমূলক মানে হচ্ছে বিয়োজিত মানে বিয়োজন ঘটে, মানে আমাদের এখানে একটা কোষ হচ্ছে গিয়ে মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে অর্ধেক হয়ে যায়। তো যদি মাতৃকোষে হচ্ছে গিয়ে 2টা ক্রোমোজোম থাকে, অপত্য কোষে গিয়ে সেটা একটা হয়ে যাবে হচ্ছে। তাহলে কেন হবে, কিভাবে, সেটাই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে জানবো। আমরা জানি যে হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজনে হচ্ছে নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, ক্রোমোসোম একবার বিভাজিত হবে এবং সাইটোপ্লাজম হচ্ছে একবারই বিভাজিত হয়, এখানে কোনো ডাবল বিভাজন ঘটে না। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে আমাদের 2 ধাপে ঘটে, একটা মিওসিস 1, একটা মিওসিস 2। এটা মাইটোসিস কোষ বিভাজনে ঘটে না। এখন মাইটোসিস কোষ বিভাজনে আমরা বলেছি যে হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান এবং আয়তন বা গুণগুণ হুবহু একই রকম। আর মিওসিসে ঘটবে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এখন অর্ধেক কেন হবে? অর্ধেক হবে এই কারণে, কারণ এখানে নিউক্লিয়াসটা 2 বার বিভাজিত হবে এবং ক্রোমোজোম হচ্ছে একবার বিভাজিত হবে। যদি নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, এই জন্য হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে গিয়ে অর্ধেক হয়ে যায়, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে হ্রাসমূলক কোষ বিভাজন। এটা আমাদের 2 নম্বরের প্রশ্নে, অনুধাবনের প্রশ্নে মানে অনেক ইম্পর্টেন্ট, মাস্ট আসে। এই যে মাতৃকোষে যে নিউক্লিয়াস পাওয়া যায়, আমাদের প্রতিটি কোষই 2 বার বিভাজিত হয়। মাতৃকোষে 4টে অপত্য কোষে সৃষ্টি, মানে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে মিওসিস কোষ বিভাজনে, যেগুলোর প্রতিটি মাতৃকোষে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। তাই মাতৃকোষে আরেক নাম হচ্ছে গিয়ে মিওসিস, আরেক নাম হচ্ছে তোমার হচ্ছে হ্রাসমূলক বিভাজন, এবং ডিএনএ সংখ্যাও প্রায় অর্ধেক হয়ে যায়। এখানে কি নিউক্লিয়াস 2 বার বিভাজিত হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে, নিউক্লিয়াস 2 বার, এবং প্রথম নিউক্লিয়াসের বিভাজনটাই ক্রোমোজোমে হচ্ছে অর্ধেক হয়ে যায়। তার মানে যেহেতু আমরা বলেছি ক্রোমোজোম হচ্ছে একবার বিভাজিত হয়, নিউক্লিয়াস 2 বার, প্রথম যে নিউক্লিয়াসের বিভাজনটা ঘটবে তখনই ক্রোমোজোমের বিভাজন ঘটবে এবং ক্রোমোজোমটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে, এবং দ্বিতীয়বার যে মানে মিওসিস 1-এ এই ঘটনাটা ঘটে এবং মিওসিস 2-এ গিয়ে আমরা হুবহু মাইটোসিসে যা ঘটে তাই হচ্ছে পাবো। এই জন্য হচ্ছে আমরা মানে পরবর্তী ধাপগুলোতে হচ্ছে গিয়ে মানে সেম পাই, যে মানে যা ক্রোমোজোম সংখ্যা থাকে মিওসিস 2-এও হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে সমান হচ্ছে থাকবে। আমরা হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়, এটাকে হচ্ছে গিয়ে আমরা 2 নম্বরে হচ্ছে গিয়ে আসে। এখন এটা আমরা কিভাবে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করতে পারি? আমরা দেখা যাবে এখানে হচ্ছে জনন মাতৃকোষে আমাদের 2n থাকবে, 2nটা প্রথমে বিভাজিত হয়ে হচ্ছে গিয়ে n হয়, মানে হচ্ছে এটা তো আমাদের ডিপ্লয়েড অবস্থায় থাকে, এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড হলো। পরবর্তীতে আমাদের গিয়ে হচ্ছে গিয়ে n হবে, মানে 2টা করে হচ্ছে গিয়ে কোষ হবে। পরবর্তী এখানে যা থাকবে তার মানে প্রথমে যে আমাদের অর্ধেক হয়ে গেল, যে 2n থেকে আমাদের অর্ধেক হয়ে হচ্ছে n হলো, পরবর্তীতে যা হবে একটা থেকে 2টা অপত্য কোষ সৃষ্টি হবে, সেটা আমাদের n ভাবেই হচ্ছে গিয়ে থাকবে। মাইটোসিস কোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, এগুলো তোমাদের হচ্ছে আমরা আগেই পড়েছি, যেহেতু আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে মানে আর কোনো কিছুদিন দরকার নেই। আমাদের হচ্ছে যে জননের ক্ষেত্রে পুং ও স্ত্রী জনন কোষে মিলনের প্রয়োজন হয়, এই জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার হচ্ছে সমান থাকে। তাই যখন মিলন ঘটবে, মানে আমরা যখন হচ্ছে গিয়ে মানে পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট যখন মিলিত হয়, পুং গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 2n, স্ত্রী গ্যামেটেও আমাদের হচ্ছে গিয়ে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। যখন এটা মিলিত হয় তাহলে আমাদের 4n হয়ে যাবে।
এই তখন কি আমাদের বংশগতির যে পরম্পরা সেটা কি আমাদের থাকবে না, কারণ এটা বিভাজিত হয়ে তখন দেখবে যে 8N, তারপর হচ্ছে কি 16N এরকম হবে। তখন কি আমাদের যে আমরা যে হচ্ছে মানে আমাদের জীবের বৈচিত্র্যটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের যখন কোষটা মিলিত হয়, মিলিত হওয়ার ফলে এটা হচ্ছে প্রথম মিওসিস ওয়ানে মানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের ফলে জাইগোটটা তৈরি হলো। সেটা হচ্ছে যখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হলো, সেটা আমাদের মিওসিস ওয়ানেই হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড মানে এন হয়ে যাবে। তারপরে মিওসিস 2 মানে এন যা ছিল এন হবে। এভাবে আমাদের হচ্ছে গিয়ে বংশগতির যে ধারা বা হচ্ছে গিয়ে আমাদের বৈচিত্র্য সেটা হচ্ছে গিয়ে বজায় থাকে। এই চিত্রটা আমরা হচ্ছে গিয়ে মাস্ট মনে রাখবো যে হচ্ছে জনন মাতৃকোষ মানে শুক্রাণু থেকে আমাদের 2N আসলো, এটা হচ্ছে পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট ধরলাম আমরা। ডিম্বাণু, শুক্রাণু আসলে এখানেই কি আমাদের মিওসিস হচ্ছে 1টা হয়ে হচ্ছে গিয়ে অর্ধেক হয়ে যাবে। এই মানে এই ধাপে মিওসিস 1এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে অর্ধেক হয়ে যাবে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। দেন গিয়ে আমাদের হচ্ছে NN হলো, তারপরে আবার আমাদের মিলিত হবে, মিলিত হয়ে আমাদের জাইগোট তৈরি হবে। তার পরবর্তীতে আমাদের যে হচ্ছে আবার মাইটোসিস পর্যায়ে চলতে থাকবে। এভাবেই কি মিওসিসটা আমাদের হচ্ছে চলতে থাকে। যদি এরকম না হতো তাহলে আমাদের কি যে আমাদের জীবের যে বৈচিত্র্য সেটা হচ্ছে গিয়ে আমাদের বজায় থাকতো না, আমরা হচ্ছে বিলুপ্ত হয়ে যেতাম। যেমন হচ্ছে যে ক্রোমোজোম আমরা এখান থেকে জানতে পারি জনন কোষ সৃষ্টির সময় বা নিম্ন শ্রেণী উদ্ভিদের জীবন চক্রে হচ্ছে গিয়ে এরকম হচ্ছে মানে মিওসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। আর কোষের ক্রোমোজোম সংখ্যা যখন অর্ধেক হবে সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাপ্লয়েড। এটা হচ্ছে গিয়ে 1 নম্বরের প্রশ্নে হচ্ছে গিয়ে অনেক আসে, এটা আমাদের একের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আমাদের যখন হচ্ছে আবার দুটি কোষের যখন দুটি হ্যাপ্লয়েড কোষের যখন মিলন ঘটবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডিপ্লয়েড। এটাও আমাদের একের জন্য হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। এর ফলে হচ্ছে গিয়ে বংশগতি পরম্পরায় হচ্ছে টিকে থাকতে পারে। এখন হচ্ছে আমাদের তাহলে মিওসিসের গুরুত্বটা হচ্ছে গিয়ে কি, মিওসিস আচ্ছা মিওসিস কোথায় হয় এটাও আমাদের একটু জানতে হবে। যে সপুষ্পক উদ্ভিদে হচ্ছে পরাগধানী এবং ডিম্বকের মধ্যে এবং উন্নত যারা আমরা হচ্ছে মানুষ বা জীবদেহ আছি তাদের উন্নত প্রাণীদেহের শুক্রাশয় এবং ডিম্বাশয়ে হচ্ছে গিয়ে মিওসিস ঘটে থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কোথায় কোথায় হয় মাইটোসিস যেরকম জানতে হবে মিওসিসও সেরকম ভাবে আমাদেরকে হচ্ছে জানতে হবে। সেটা শৈবাল, ছত্রাক বা মশায় হ্যাপ্লয়েড উদ্ভিদে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হচ্ছে গিয়ে ডিপ্লয়েড থেকে যখন হ্যাপ্লয়েড ট্রেন হবে মানে 2N থেকে যখন N হবে তখনই কি আমাদের মিওসিসটা হয়ে থাকে। এই জন্য আমাদের হচ্ছে মিওসিস পরপর 2 ভাবে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে আমরা মিওসিস 1, যেটা দ্বিতীয় বিভাজনকে আমরা মিওসিস 2 বা মানে যেটা আমরা একদম মাইটোসিসের অনুরূপ আমরা বলে থাকি। প্রথমবারই হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে মাতৃকোষে এবং পরবর্তীতে যে মিওসিস 2 এ হচ্ছে মাইটোসিসের অনুরূপ হবে, ফলে হচ্ছে কোনো রকম কোনো ক্রোমোজোমের পরিবর্তন হয় না। আর এখান থেকে তোমাদের হচ্ছে তেমন কোনো হচ্ছে ইম্পর্টেন্ট কোনো কিছু হচ্ছে নাই, যেটা আমরা হয়তো ব্যাঙের একটি প্রজাতিটা অবজেক্টিভের জন্য মনে রাখতে পারো, জেনোপাস হচ্ছে ট্রপিকালিস, এটা মনে রাখতে পারো দ্বিগুণ হয়ে বা এরকম। মানে আমাদের যদি মিওসিস বিভাজন না ঘটতো মানে আমাদের যদি হচ্ছে গিয়ে এর গুরুত্বটা কি যে মিওসিস যদি না ঘটতো তাহলে হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যেত। যে মানে শুক্রাণুতেও আছে হচ্ছে 2N, ডিম্বাণুতেও 2N, তার মানে কি 4N। 4N হলে কি এর থেকে যদি আমার তার মানে আমরা কিন্তু মানুষ তো 2N হিসেবে পরিচিত, আমাদের প্রত্যেকটা কোষে হচ্ছে 46টা বা 23 জোড়া ক্রোমোজোম বিদ্যমান। কিন্তু আমাদের ডাবল হলে কি ডাবল হয়ে যেত, তখন তো আমাদের যে মানুষের যে বৈচিত্র্যটা কি নষ্ট হয়ে যেত। এর ফলে আমরা মানুষ থাকতাম না, আমাদের হচ্ছে অন্যরকম হচ্ছে জীবে আমরা পরিণত, আমাদের যে পরিবেশে যে জীবের বৈচিত্র্য সেটা হচ্ছে আমাদের নষ্ট হয়ে যেত বা আমাদের বংশের যে পরম্পরায় সেটা হচ্ছে থাকতো না। তো আমাদের বংশের পরম্পরায় বা বংশ পরম্পরায় বা জীবের বৈচিত্র্য বজায় রাখতে হচ্ছে মিওসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। এর জন্যই হচ্ছে ক্রোমোজোমটা হচ্ছে অর্ধেক হয়ে যায়, 2N থেকে N হয়, NN মিলিত হয়ে 2N হয়, তখন আমাদের জাইগোট হয়, তখন এটা আমাদের মিওসিস বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষরূপে হচ্ছে পরিণত হয়ে থাকে। তোমাদের এখান থেকে অবজেক্টিভ বা অন্য কিছু তোমরা ধরে রিডিং করে রাখো, আর তেমন কিছু হচ্ছে গিয়ে আমাদের এখানে জানা নেই। মোটামুটি এই হচ্ছে আমাদের ফুল এই 3rd চ্যাপ্টার বা কোষ বিভাজন কি জানতে হয়। তাই মানে মূলত আমরা যে পুরো চ্যাপ্টারটা রিভিউ করি, প্রথমত
কোষ বিভাজন হচ্ছে গিয়ে কয় প্রকার, মাইটোসিস, মিওসিস, আমরা যেটা আমরা সম্পর্কে জানবো। কোষ বিভাজন হচ্ছে গিয়ে মানে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, জীবদেহে, এবং এর ধাপগুলা 5টা যে ধাপ রয়েছে, কোন ধাপে কি হয়, স্পেশালি তোমার মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 3টা পর্যায়ে আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং মাইটোসিসের গুরুত্বপূর্ণ কেন আমাদের মানবদেহে, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা আমাদের 3 বা 4 নম্বরের কোশ্চেনে আসে সৃজনশীলে। এরপরে হচ্ছে মিওসিস কোষ বিভাজন, একে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, কারণ এর কি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক হয়ে যায়, এর জন্য কি আমরা হ্রাসমূলক বিভাজন বলে থাকি। আর মাইটোসিসকে আমরা ইকুয়েশনাল বা সমীকরণ বিভাজন বলে থাকি, কারণ হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে সমান থাকে। মাইটোসিসের কোষ বিভাজনের গুরুত্ব কারণ আমাদের বংশ পরম্পরা বজায় রাখতে, জীববৈচিত্র্য বজায় রাখতে আমাদের গুরুত্বপূর্ণ। এই কয়েকটা জিনিসই আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় বা ইম্পর্টেন্ট টপিক। এগুলো মোটামুটি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, বারবার আমরা পড়ার মাধ্যমে যদি আমরা একটু মনে রাখতে পারি আমাদের, তাহলে মোটামুটি আমরা আশা করতে পারি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আমরা সবকিছু অ্যান্সার করতে পারবো। এই ছিল মোটামুটি আজকে আমাদের তৃতীয় চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক আলোচনা সমূহ বা সাজেশন, যেটাই তোমরা বলো। আমরা হচ্ছে গিয়ে কম সময়ের মধ্যে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এটা তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে তোমাদের সহায়ক হবে। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি আলোচনা ছিল 3 নাম্বার চ্যাপ্টার সম্পর্কে বা কোষ বিভাজন সম্পর্কে। সকলকে থ্যাংক ইউ।